টেক্সট আলোচনা করাটা অর্থহীন। ইউনূস সরকার কি করে গঠিত হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, দেশের কি হালত হয়েছে, এই কনটেক্সট ছাড়া হঠাৎ করেই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার, শর্ট সরকার, এই আলোচনাটা অর্থহীন। এবং যে কনটেক্সটে ইউনূস দায়িত্ব নিয়েছেন, ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন, আমি তো মনে করি তিনি আমাদের সেভ করেছেন। তিনি যদি এই কনটেক্সটে দায়িত্ব না নিতেন, এই 1.5 বছর সময় পার হতো না এভাবে। এই রিয়েলিটি সম্পর্কে আমার ধারণা সকলেরই ধারণা আছে, থাকা উচিত। এবং এই যে একটা ভঙ্গুর রাষ্ট্র মেকানিজমে আমরা কিছু মানুষকে এখানে বসিয়ে দিলাম, 3টা ম্যান্ডেট দিয়ে বসিয়ে দিলাম। এক ম্যান্ডেট বললাম যে আপনি বিচার করবেন, আরেক ম্যান্ডেট হলো যে আপনি সংস্কার করবেন, আরেক ম্যান্ডেট হলো আপনি নির্বাচন করবেন। কোথায় এই পুলিশ বাহিনী? এই পুলিশ বাহিনী আমরা বলছি এখন দুর্বল, হঠাৎ করে দুর্বল হয়েছে পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীতে কী হয়েছে আমরা দেখি নাই, কী করে আজকের এই অর্থনৈতিক ব্যবস্থায় কী হয়েছে আমরা দেখি নাই, পার্লামেন্ট সিস্টেম নাই আমরা দেখি নাই, জুডিশিয়ারিতে কী হয়েছে আমরা দেখি নাই। এখন আমরা মনে হচ্ছে হঠাৎ করে ফেরেস্তা হয়ে গেছি সবাই মনে করছে এগুলো কিছুই হয় নাই। হঠাৎ করে মনে হয় একটা সরকার নিয়মতান্ত্রিকভাবে গিয়েছেন, আর একটা সরকার নিয়মতান্ত্রিকভাবে আসছেন। এখন আমরা এক্সপেক্ট করছি এটা হলো না কেন, ওইটা হলো না কেন, এটা ধরলেন না কেন, ওইটা দেখলেন না কেন। দিস ইজ সামথিং আউট অফ কনটেক্সট ইন্টারপ্রিটেশন। আউট অফ কনটেক্সট ইন্টারপ্রিটেশন দিলে আপনি ইনজাস্টিস করবেন। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, যে ভঙ্গুর দশার মধ্য দিয়ে এই মানুষগুলি দেশ চালানোর দায়িত্ব নিয়েছে, আমাকে তো জোর করলেও আমি এই দেশ চালানোর দায়িত্ব নিতাম না। এবং পাল্টা অভ্যুত্থান যে তৈরি হয় নাই, এবং পাল্টা অভ্যুত্থান তৈরি হলে কী করতো, পাল্টা অভ্যুত্থানকে যে ট্যাকেল দিতে পেরেছে, আমি তো মনে করি সেটাও বিরাট সাকসেস। কয়দিন গিয়েছে? 1 বছর কয় মাস? 1 বছর 2 মাস। 1 বছর 2 মাস গিয়েছে, 14 মাস সময় গিয়েছে। 14 মাস সময়ের ভিতরে আপনি যদি বড় কাজগুলি দেখেন, কি কি তারা করার চেষ্টা করেছেন, অবাক হয়ে যাবেন। আমি গতকালকে বসে তালিকা করেছিলাম, 126টা ইস্যুর তালিকা আমি করেছি, যার সঙ্গে অনেকগুলোর সঙ্গে আমি নিজে জড়িত ছিলাম, ল রিফর্ম কমিশনের সঙ্গে। তো সেইগুলোতে আমরা এখন সবগুলোকে নেগেটিভ করে দিচ্ছি। এখন আমরা ইউনিট সরকারকে গিয়ে বলছি আপনি শর্ট সরকার গঠন করেন। বাংলাদেশে এখন তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট আছে? আপিলের শুনানি চলছে, সংবিধানে কিছুই নাই এখন। তত্ত্বাবধায়ক সরকার বলতে কোনো সরকার এই দেশের সাংবিধানিক মেকানিজমে এখন কিছু নাই। যেটা আছে এটা একটা অন্তর্বর্তী সরকার, এটা বিশেষভাবে গঠিত সরকার, এটা গণ অভ্যুত্থানের পরবর্তীতে গঠিত সরকার। তার ম্যান্ডেটের মধ্যে একটা ম্যান্ডেট আছে যে সে নির্বাচন করবে, নির্বাচন দ্রুত। আমি দেখি না, আমি বলি আপনাকে, যদি আপনার পক্ষপাত দুষ্টতার অভিযোগটা তোলেন, তাহলে পক্ষপাত দুষ্টতা প্রথমত এবং প্রধানত ডক্টর ইউনূস নিজে, উনি তো নিজে। তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কি বলেন তো? মূল কনসেপ্টটা হলো যে নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকার নিজে নির্বাচনে অংশ নেবে না, তার খুব ঘনিষ্ঠ করে নির্বাচনে অংশ নেবে না। এই তো বেসিক। এবং উনি নিজে ওনার সরকারি নির্বাচনে অংশ নেবে না। তো তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে এখানে ডক্টর ইউনূস, উনি নিজে এই যে এনসিপি দলটা, এটা তো ওনার দল। কিন্তু উনি যেটা বলেছেন, উনি বলেন নাই ইয়ে কাছে, ফিনান্সিয়াল টাইমসের কাছে পডকাস্টে, যে আমি ওদেরকে বললাম তোমরা দল গঠন করো, বলে নাই উনি? বলছে তো, এটা তো ওনার দল। এবং এই দলের সঙ্গে এখন যে নাটকটা হচ্ছে, যে এরা বলে যে উপদেষ্টাদের সেফ এক্সিট খুঁজতে, এটা তো নাটক। এটা মানে ওদের যে আপনার বলা হচ্ছিল এটা কিংস পার্টি, সবাই যখন বলতেছিল কিংস পার্টি, তখন এই কিংস পার্টির অপবাদটা নিজেদের গায়ে থেকে সরানোর জন্য তারা এই সমস্ত নাটক করতেছে। আর তো কিছু না, এখনও সে ভেরি মাচ গভর্নমেন্ট পার্টি। এবং এটা তো অনেক উপদেষ্টা বলছে সরকারি দল এগুলো কয় না, অনেক অভিযোগের ক্ষেত্রে বলছে সরকারি দল কয় না। তার মানে কি ওদের দল, তারা যখন যায়, এই যে জামাতের অনেক প্রোগ্রাম হয়, বিএনপি অনেক প্রোগ্রাম হয়, ঢাকার বাইরের প্রোগ্রাম যেগুলো হয়, ওদের প্রোগ্রামের সঙ্গে যেরকম তারা প্রোটোকল পায়, এটা পায় না রে ভাই। তা আপনি আমার আর কি দিয়ে বুঝতে বলেন? কাজে যদি নিরপেক্ষতার প্রশ্ন ওঠে, নিরপেক্ষতা হারিয়েছেন শীর্ষের তালিকা করি 1 নম্বরে ডক্টর ইউনূস নিজে। এবং আজকের থেকে মনে করেন 6 মাস আগে আমি বলছি যে ডক্টর যে এই দিন উনি ইন্টারভিউটা দিয়েছেন আমি পডকাস্টে, ওই দিনই আমি বলছি যে ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে কোনো নির্বাচন হইলে সেই নির্বাচনকে, এই যে 15 বছর ধরে জামাত এবং বিএনপি আন্দোলন করতেছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমার নির্বাচন চাই, সেই আন্দোলনটা জিরো হবে, সেই আন্দোলনের কোনো ফল তারা পাবে না। তাহলে বোঝা যাবে তারা ওই আন্দোলনে এমনি করছিল। ভাই আমরা তো পাবলিক, ওনারা নেতা মানুষ যা বলবেন আমরা তাই আবার শুনবো, কিন্তু আমরাও কিছু বলবো। তখন আমি বলবো যে আপনারা নাটক করছেন, আসলে এটা আপনারা মিন করেন না। আপনারা মিন করেন যে কেমন করে জিতা যায়। এখন জয়প্রদের হিসাব করতেছেন, জামাতা কয়ে জিতবো, বিএনপি কয়ে জিতবো, আমরা তো হারতেছি। আমার কথা হলো যেটা আপনি বলছেন ওটা আপনি মিন করতে হবে, ওটার জন্য আপনাকে ফাইট করতে হবে। সেই ফাইটটা তো আপনি এখন করতে পারছেন না। এবং উনি বলছেন কি এটা আমি দেখবো, তার মানে কি আমি হলাম পক্ষপাত দুষ্ট, আমি দেখবো, তার মানে যা করা তাই আমি করবো। ভাই আমি ওনার কথা বিশ্বাস করি না তো, এটা আপনি বলে লাভ আছে নাকি ভাই? নির্বাচনে তো মাত্র 4 মাস বাকি, যদি আপনার তার মানে আতঙ্ক আমার বাড়তেছে, যতই দিন যাবে আতঙ্ক বাড়বে। উনাকে তো আমি বলি না, আমি বললাম তো ভাই, ওনার সত্যি কথা বলতে কি মানে ওনাকে আমরা বিশাল করে মানুষ মনে করছিলাম, মানে উনি যে কোনো মানুষ,
মানে যে কোনো মানুষের জাত চরিত্র উনি যে কোনো একজন, রাম শ্যাম যদু মধুর মতো উনি একজন, আর কিচ্ছু না। ওনার কাছ থেকে আমি এমন কিছুই পাই নাই যেটা দেখে মনে করতে পারি যে উনি অসাধারণ একজন দেশপ্রেমিক লোক। উনি কথার ফেরিওয়ালা বলি ওনাকে, সুন্দর সুন্দর কথা বলেন যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। নির্বাচনটা 3 মাস 6 মাস 9 মাসের মধ্যে হইতো, তাহলে কিন্তু তারা আজকে এই যে আস্থাহীনতার জায়গাটায় তারা নিজেরা রচনা করেছে, আমরা করি নাই। তারা নিজেদের বিভিন্ন কথাবার্তায় আচার আচরণের কাজকর্মের মধ্য দিয়ে আজকে যাদের সম্পর্কে দুর্নীতির প্রশ্ন আসছে, আজকে তাকে কীভাবে রাখবেন, তাই না? এবং দুর্নীতি কারা আনছে, তারাই তাদের লোকজনই কিন্তু আনছে, আমরা বলি নাই। তো কাজে বিষয়টা হলো যে উনি তো অ্যাডভোকেট, মাননীয় অ্যাডভোকেট আছে, মনে করেন আমরাও অ্যাডভোকেট প্র্যাকটিস করি না, কিন্তু বিষয়টা হলো যে কোনো বিচারকের ব্যাপারে যদি একটা অনাস্থা আসে, তাহলে কি সেই বিচারককে জোর করে আপনি চেয়ারে বসায় রেখে যদি বিচারটা করেন, তাহলে ওই বিচারটা কি জাস্টিফাইড হবে? ওটা কি প্রশ্নবোধক হবে না? আজকে বিষয়টা আজকে চলে আসে, যদি এই জায়গায় চলে আসে, কেন আমি এই রিস্কটা নিব কেন? আজকে কথা হলো তাকেই বা থাকতে হবে কেন? সে নিজের থেকেই তো করা উচিত। যে কোনো ব্যাপারে যদি আমি একটা চেয়ারে থাকি, আমার ব্যাপারে যদি আজকে একটা অনাস্থা আসে, তাহলে আমার নিজের থেকেই সরে যাওয়া উচিত। এবং এই প্রশ্নটা তো আসছে বলেই তো আমরা এই কথাটা বলছি। যদি এই কথাটা তো এমনি আসে নাই, বিএনপি যে আজকে এই কথাটা বলতেছে, এটা কি হঠাৎ করে এসে বলে ফেলছে? এটা তো কত মাসের তাদের বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে আজকে তো এটা আছে। আর আরেকটা উনি যেটা বললেন যে আজকে তাহলে তো কেন আচ্ছা, ভাই সংস্কারের প্রশ্নটা তো আসছে এই কারণে যে শেখ হাসিনা সব কিছু ভেঙে তছনছ করে দিছে, সব কিছু ধ্বংস করে দিছে, কাজে এটাকে রিপেয়ার করতে হবে। এই রিপেয়ার করার জন্যই তো সংস্কারের প্রশ্ন আসছে। এবং এটা তো আজকে 5ই আগস্টের আগে না, পরে না, 5ই আগস্টের আগে থেকে আমরা বলে আসছি, 5ই আগস্টের আগে থেকে আমরাও বলে আসছি। এবং আমাদের সহযাত্রী ছিল জামাত, তাই না? আমরা তো বলে আসছি যে আজকের সে ফ্যাসিস্ট, আজকে শেখ হাসিনা সব কিছু রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সব কিছু সে ধ্বংস করে দিছে সে নিজে ক্ষমতায় থাকার জন্য। এবং সেই কারণে তো ফ্যাসিস্ট হয়েছে সে, নাহলে তো সে ডেমোক্রেটই থাকতো, সে তো ডেমোক্রেট থাকতে পারে নাই। তো সেই কারণে এই কারণেই তো আজকে মানে সংস্কারের প্রশ্নগুলো আসছে। কাজে এটা 100% এটা অর্থহীন না, এটা অর্থবহ এই আলোচনাটা। তো কাজে এটার জন্য বলবো যে অবশ্যই আজকের নির্বাচনটা যদি আমাদেরকে গ্রহণযোগ্য করতে হয়, আজকে যদি কেউ ওই রকম প্রশ্নের সম্মুখীন হয়, তাহলে আমরা কেন তাকে রাখতে হবে? আর কেন মানে সে এমনকি যে আজকে উপদেষ্টা পরিষদ বলছে, আমরা বলতে পারি যে আজকে আমরা তো প্রথম থেকেই বলে আসছি, কেউ তো আমরা হস্তক্ষেপ করি নাই, উনি নিজে করছে। যখন সংস্কৃতি উপদেষ্টা একজন বানাইলো হঠাৎ করে, আমরা বললাম আরে ভাই কোনো রাজনৈতিক দলের সাথে উনি আলোচনা করে নাই, আগেরগুলো বাদ দিলাম। এবং সেই সময় বলছে এটা কী কারণে, এমনকি ওনার যোগ্যতা আছে যে ওনাকে আইনা এখানে বসাই দিল, তার থেকে যোগ্য লোক আর নাই। আজকে ইন্টেরিয়াম পিরিয়ডে সবচেয়ে ক্রাইসিস মোমেন্টে তো সবচেয়ে ক্রাইসিস এগুলো ফেস করার মতো এক্সপার্ট লোকগুলো উনি নিবে, এটাই তো আমরা আশা করেছিলাম, কিন্তু সেটা হয় নাই। তারপর আমরা যেটা বলছিলাম যে দেখেন আজকে এই প্রশ্নগুলো আসতো না। আজকে এই সরকারকে দায়িত্ব নেওয়ার পর আমরা বলেছিলাম আপনি একটা রোডম্যাপ দেন, আপনি কি করতে চান, কতদিন আপনার সময় দরকার, এবং সেই অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আপনি একটা ফয়সলা করে একটা সামনের দিকে এগোন। কিন্তু উনি তো ওই সময় দিকে যান নাই। ওনারা বলছেন যে 5 বছরের জন্য, অনেকে ওনাদের মধ্যে উপদেষ্টার মধ্যে অনেকে বলছে যে জনগণ চায় 5 বছর তারা ক্ষমতায় থাক, তাই না? অনেকে এবং উপদেষ্টারা বলছে রাজনীতিবিদদেরকে প্রতিপক্ষ বানায় ফেলছে। আজকের এই জুলাইয়ের অভ্যুত্থানের বিরোধী বানানোর জন্য অনেক সময় বিএনপি সব অনেককে চেষ্টা করছে। তা আজকে এগুলো করে আজকে তো সেই প্রবলেমটা তারা ক্রিয়েট করছে। এবং তাদের উপর অনাস্থা যাদের উপর আসছে, আজকে সেই অনাস্থার দায়ের জন্য তো দায়ী তারা। এটা যদি রাজনৈতিক দল না তো দেয়, আমরা তারপরেও তো বলতেছি আমরা চাই এই সরকার, হ্যাঁ আমরা এই সমর্থন থাকবে, আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, কারণ এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে পরবর্তী অধ্যায়টা অনেক কালো। এই জন্যই তো আমরা বলতেছি যারা নির্বাচন নিয়েও আজকে টাল বাহানা করতেছে, নির্বাচন নিয়েও অলরেডি সময়ক্ষেপণ হয়ে গেছে। আজকে আমরা দেখতেছি মানুষের অর্থনৈতিক অবস্থা কি, আজকে চাল ডাল তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অবস্থা কি, আজকে বিদ্যুতের দাম এখনো কমে না, গ্যাসের দাম, তাই না? আজকে এই অবস্থাগুলোর কারণে আজকে মানুষের দিকে তাকানো দরকার, মানুষের দিকে। আমাদের রাজনৈতিক দলের স্বার্থ চিন্তা কম করে জনগণের স্বার্থটা বেশি চিন্তা করে। মাসুদ কামাল, একটু অন্য প্রসঙ্গে যদি যাই, যে
জামাত তো আগামীকাল যখন আলোচনা করছে জামাত যাবে, কিন্তু জামাতের প্রসঙ্গটা এভাবে আনতে চাই। সাম্প্রতিক সময় জামাতের সিনিয়র নেতাদের নানা মন্তব্য নিয়ে রাজনীতির মাঠে বেশ উত্তপ্ত আলোচনা আছে। আজকের একটি মন্তব্য যদি বলি, যে মিয়া গোলাম পারওয়ার বলছেন যে জামাত এখন পর্যন্ত কখনো ক্ষমতায় যায়নি, এবার অন্তত জামাতকে ভোট দিয়ে পরীক্ষা করুন এবং আগামী সংসদ নির্বাচনে একদম নীরব ভোট বিপ্লব হবে, এবং এনসিপির সাথে যেই বাদনবাদ চলছে এই পুরো বিষয়টিকে যে জামাত মানে একবার তাদেরকে পরীক্ষা করার যে আহ্বান জানাচ্ছে, আপনি কীভাবে? খুব ভ্যালিড আহ্বান, এই আহ্বান তারা জানাইতেই পারে। শুনেন, যখন কেউ খেলে মাঠে যখন নামে, তারা কি নিয়ে নামে, তার অস্ত্র কোনটা, তাদের যে অস্ত্রটা সবচেয়ে বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে তারা কিন্তু সেই অস্ত্রটাই প্রয়োগ করবে। এবং জামাতের যে অস্ত্রটা, যে আপনারা তো কখনো আমাকে টেস্ট করেন নাই, আপনারা তো 2বার বিএনপিকে দেখছেন, অনেকবার আওয়ামী লীগকে দেখছেন, তো একবার আমাকে চান্স দেন, এই যে তাদের আহ্বানটা, এটা তাদের জন্য সবচেয়ে কার্যকর অস্ত্র। এবং এই অস্ত্রের মাধ্যমে, এই আহ্বানের মাধ্যমে কিছু যে কাজ হচ্ছে না তা কিন্তু মনে করি না। মানে কাকতালীয়ভাবে আমি একটা ঘটনা বলি, যেদিন রাকসুর ইলেকশন হলো, ঠিক তার পরের দিন সকালে আমি রাজশাহী ইউনিভার্সিটি গেছিলাম, ওখানে একটা কাজ ছিল, আমি গেছিলাম ওখানে ক্যাম্পাসে বসে আমি ওখানে চা নাস্তা খাইছি। রাকসুর যারা বিজয়ী হয়েছে 2 জনের সঙ্গে দেখা হয়েছে, যারা ভোট দিয়েছে তাদের সঙ্গে দেখা হয়েছে। এখন তাদের সঙ্গে আমি আলাপ করছি, কেন তোমরা এটাকে কেন দিলে, ওটাকে কেন দিলে না। তো এই যে আহ্বানটা আমার কাছে মনে হয়েছে সব শুনে, যে তারা একটা আহ্বান করতেছে যে তুমি তো আমাকে টেস্ট করো, আমি যে খারাপ এটা আমাকে টেস্ট করে বলো, টেস্ট না করে কেন বলবো, অন্যের কথা শুনে কেন বলবা। কাজে এই আহ্বানটা আমার কাছে কিন্তু, আমি কিন্তু মনে করি আহ্বানটা খুব গুরুত্বপূর্ণ আহ্বান। আবার এনসিপির সঙ্গে যে জিনিসটা হয়েছে, আমি এই প্রসঙ্গে পরে আবার একটু আসতেছি, এনসিপি যেটা হয়েছে, এনসিপির সঙ্গে এই যে কথা বাদ, এখানে পারওয়ার সাহেবের এই বক্তব্যটা আমার কাছে খুবই মানে 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 জামাত সুলভ মনে হয় নাই। বাপের সঙ্গে হ্যাঁ, বাপের সঙ্গে তুলনাটা, তার মানে এটা বলার মাধ্যমে তাহলে কি হয়েছে, তাহলে ওনারা কি এদের পয়দা করছে, এনসিপি কি জামাত থেকে আসছে? তো এইভাবে বলাটা ওনার মানে জামাত এই ধরনের কথা সাধারণত, এই ধরনের সুইপিং কমেন্ট সাধারণত করে না, কি কমেন্ট করছে আমি জানি না। তবে এনসিপি যে কাজটা করতেছে, জামাতের বিরুদ্ধে বলতেছে, এখানে বিষয়টা হচ্ছে কি আমি বলি, এনসিপি খুব টেকনিক্যাল প্রবলেম আছে। প্রবলেমটা হলো যে তার এক সময় তার উপরে ব্লেম ছিল যে সে কিংস পার্টি, তাকে এই ব্লেমটাকে তার সরাইতে হবে, সরানোর জন্য সে একটা নাটক করছে যে যারা সেফ এক্সিট খুলতেছে। এনসিপির ব্যাপারে দ্বিতীয় একটা অভিযোগ ছিল, অভিযোগটা অনেকে বলা বলি করতো, তারা জামাতের বি টিম নামক যে তার উপরে যে অভিযোগটা, এটাও সে এখন মুছতে চায়। এখন মুছার জন্য সে সারাদিন বলতো না আমি জামাতের বি টিম না, লোকে মানতো না, কাজে যাদের লোকে মানে এই জন্য তারা আরেকটা বলছে যে এই জামাত সম্বন্ধে যারা বেইমানি করছে, প্রতারণা করছে, হ্যান ত্যান বলতেছে, একটা ঝগড়া লাগাই দিচ্ছে। এটা এনসিপির জন্য একটা কার্যকর একটা পদ্ধতি, যে আমি কারো টিম না, আমি আমার মতো। এবং এইভাবে আমি হয়তো আবার বিএনপির সঙ্গে, এখন পাবলিক বলতেছে বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এইগুলি সব নির্বাচনের আগে এগুলি চলতে থাকবে, এগুলি চলাটা আমি আনহেলদি খুব একটা মনে করি না, পলিটিক্সে এগুলো হয় এবং এটা ভালোই এনসিপি সর্বশেষ। বাট আনফর্চুনেটলি এনসিপির সেই পথে আসলো যখন তারা ক্ষয়িষ্ণু হতে হতে একেবারে মানে শেষ হয়ে গেছে আর কি। এখন এনসিপির বাজারে ভোট নাই, এনসিপি এখন আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলোর জন্য একটা বোঝা। ওই যে আপনি দেখবেন বলে একটা প্রবাদ আছে কিন্তু, ওই যে হ্যান্ডেল ভেঙে গেলে সুটকেসের যে অবস্থা হয়, ওই সুটকেস আপনি টেনেও নিতে পারেন না, বইও নিতে পারেন না, ওটা ফেলেও যেতে পারেন না। এনসিপির অবস্থা হয়েছে হ্যান্ডেল ভাঙা সুটকেস। আপনি বলছিলেন যে রাকসুর পর দিন আপনি গিয়েছিলেন, এখানে জামাত একটি বক্তব্য রেখেছে এরকম যে মানে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনের মতোই ভোট বিপ্লব হবে, আপনি কি এরকম মনে করেন কিনা? দেখেন এখানে জাতীয় নির্বাচন, এখন আমি মনে করি না এই ছাত্র সংসদ নির্বাচনগুলো জাতীয় নির্বাচনকে খুব বেশি প্রভাবিত করে, বরং উল্টা জাতীয় রাজনীতি সেটা বরং ডাকসু নির্বাচন অথবা ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচন প্রভাবিত করছে। এটা এইভাবে করছে, আমি সিম্পল দুই কথা শেষ করি। সেটা হলো গিয়া যে সারা দেশে কিন্তু আওয়ামী লীগের লোকদের উপর এক ধরনের মামলাবাজি হয়েছে, চাঁদাবাজি হয়েছে। এই চাঁদাবাজিতে বিএনপির নাম ছিল সর্বাগ্রে, এবং এই ক্ষেত্রগুলিতে জামাত বরং অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজনকে এক ধরনের সাপোর্ট দিয়েছে যে তুমি এটা করো না এরকম। তো এখন যারা ছাত্রলীগ করে তারা কিন্তু সাধারণত পারিবারিকভাবেই করে, ওদের বাবা ভাই এরা কোনো না কোনো হয়তো যুবলীগ করে অথবা আওয়ামী লীগ করে এরকম। তারা যখন দেখছে যে বিএনপির কারণে আমার বাবা ভাই বোন দৌড়ের উপরে আছে, তা আমি কেন ওদেরকে ভোট দিব, এই জন্য তারা বিকল্প হিসাবে জামাত শিবিরকে বেছে নিচ্ছে। আমি আরেকটা কথা বলি, ছাত্র সংসদ কেন এই রেজাল্ট হয়েছে, এটা হচ্ছে এই কারণে সাধারণ ছাত্রদের মধ্যে একটা ভীতি ছিল, যেটা আমি রাজশাহী টের পাইছি, তাদের মধ্যে একটা ভীতি ছিল সরকারি দলের সমর্থক ছাত্র সংগঠন নিয়ে। কারণ তারা দেখছে যে আগে আওয়ামী লীগের সমর্থক চর্চা করে, এখন তারা মনে করে সম্ভবত বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে ছাত্র দল হবে কি সরকারি দলের ছাত্র সংগঠন, তারা ওইটাকে আগে দূরে রাখতে চাইছে। জি, অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন, একটি বিষয় আপনার মন্তব্য জানতে চাই। যে উপদেষ্টা এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ একটি স্ট্যাটাস দিয়েছিলেন, ভারতের সাথে
প্রকল্প বাতিল, সেটি আজকে পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার করলেন যে ভারতের সাথে 10টি প্রকল্প এবং চুক্তি বাতিলের বিষয়টি ঠিক নয়, শুধু টাকবোট কেনার একটি চুক্তি বাতিল হয়েছে। এই যে উপদেষ্টাদের মধ্যে এই ধরনের সমন্বয়হীনতা, যখন ভারতের সাথে এমনি এক ধরনের শীতল সম্পর্ক চলছে, এখানে আবারও এই শুরুর প্রশ্নটাই যেতে চাই যে সরকারের মাঝে আসলে এক ধরনের সমন্বয়হীনতা এবং নিজেরাই যেখানে নিজেদের মধ্যে আসলে বোঝাপড়ার ঘাটতি কিনা। মানে সেটা তো বটেই, বাট তার আগে আমি ওই শিশিরের প্রতি রেসপেক্ট রেখে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তাহলে এটা উত্তরে আসতে সুবিধা হবে। ও শিশির যে কথাটা বলছিল যে কনটেক্সটটা বুঝতে হবে, ওই কনটেক্সটটা বুঝেই কিন্তু এক্সপেকটেশনটা তৈরি হয়েছিল যে এটা একটা নিরপেক্ষ সরকার হবে। যখন দায়িত্ব নিচ্ছে, দায়িত্বটা সে বুঝে নিতে হবে যে আমি একটা কনটেক্সট তৈরি হয়েছে, যে কনটেক্সটে মানুষ এই যে দলের যে আনুগত্য বা দলীয় চরিত্রের বাইরে গিয়ে সেই কনটেক্সটাই ছিল যে একটা আমার সরকার বা সবার সরকার, সেই রিপ্রেজেন্টেশনটা দিতে বোধহয় ব্যর্থ হয়েছে। যেন কনটেক্সটের বিষয়টা আমি মনে করি যে বরং ছিল যে আমি যখন দায়িত্ব নিচ্ছি কনটেক্সটাই সাচ যে আমি ওই কনটেক্সটটা পূরণ করব, যে আমি এমন সময় দায়িত্ব নিচ্ছি যে সবার আকাঙ্ক্ষার প্রতীক হয়ে থাকবো, কোনো ধরনের আনুগত্যে যাব না। সাথে আরেকটা জিনিস আমরা যোগ করতে চাই, যেটা আলোচনা থেকে একটু বোধহয় মিস হয়ে গেল, তারপর আমি ভারতের প্রসঙ্গে যাচ্ছি। সেটা হচ্ছে যে রাজনীতিবিদদের সবসময় ব্লেম করা হচ্ছে বা হয়েছে তাদের চরিত্র বেনিফিট নেওয়া, বাট এই সরকার মোটা দাগে কেন একেবারে সাধারণ দাগেও কিন্তু সেই জায়গাটার এক্সপেকটেশন পূরণ করতে পারেনি। আপনার ঠিকাদারি কাজ নেওয়া, নিজেদের প্রতিষ্ঠানের সুবিধা নেওয়া, ব্যক্তিগত নিয়োগ, পারিবারিক নিয়োগ, অফিস সৃষ্টি করা, টেন্ডারবাজি করা, দুর্নীতি করা, সব হয়েছে। আনফর্চুনেট হচ্ছে শিশিরের ওইটাতে যাচ্ছে যে কনটেক্সট যেটা ছিল যে এগুলো হবে না, কনটেক্সট যেটা ছিল কেউ এটা করলে তার বিচার হবে, সেই কনটেক্সটটা পুরোপুরি কিন্তু এই সরকার নষ্ট করেছে, যে জন্য এই আস্থার জায়গাটাতে সংকট তৈরি হয়েছে বলে আমি মনে করি। এবং এটা একটা সমন্বয়হীনতার যে আপনি কথা বলছেন তার এটা একটা প্রকৃষ্ট উদাহরণ, যে যার যে দায়িত্ব যদি এখানে পালন করতো, যে কনটেক্সটে দায়িত্বটা নিয়েছিল, তাহলে এই জায়গায় হয়তো বা আজকে আমরা আসতাম না। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে প্রথম থেকেই এটা একজন উপদেষ্টার কথা এসছে এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো দর কষাকষি থেকেও বেশি নিয়েছে, কম নিয়েছে, ভাগাভাগির কথাটা এসছে, তাহলে তখন সচেতন হওয়া দরকার ছিল যে প্রশাসনের কাকে কোথায় দিচ্ছি আমি বা আমি কীভাবে দেবো। একটা উদাহরণ সালাম ভাই দিলেন, আমি যোগ্যতার ডিবেটে যাব না, বাট একটা কনসালটেশন প্রসেস তার মানে আপনি ছিলেন না, যে কারণে আস্থাহীনতার জায়গা তৈরি হয়েছে। তো পুরো প্রক্রিয়াটা আপনি এমনভাবে যাচ্ছেন, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জায়গা ছিল, প্রশ্নটা সবাই তুলছে যে রাজনৈতিক সংগঠনগুলো সাহায্য করছে কিনা, কোনো ক্রাইসিস মোমেন্ট ছাড়া, ওই ফটোগুলো ছাড়া, একটা যদি একটা ফটো সনদ স্বাক্ষরের ক্ষেত্রে একটা বড় দাগ তৈরি হলো ওই ফটোর মধ্যে, আপনি দেখবেন যখন বিপদে পড়েছে তখন রাজনৈতিক দলগুলোকে ডেকেছে। তাহলে যে কন্টেস্টের কথা শিশির বলে হিজ কারেক্ট, তাহলে তখন তো সবাইকে নিয়ে আমার চলা উচিত ছিল, কিন্তু আমার কোনো পলিটিক্যাল ম্যান্ডেট নেই, সব জনগণের সরকার আমি, তাহলে কি রাজনৈতিক দলগুলোকে আমি সমভাবে বা কোনোভাবে কাছে রেখেছি? সম্ভবত না, বা আমি যেটা আমার কাছে এক্সপেকটেশন ছিল সেটা আমি পূরণ করিনি, যে কারণে কিন্তু মোটা দাগে এখন আস্থাহীনতার কথাটা এসছে বা কাউকে কাউকে পরিবর্তনের কথা। দ্বিতীয় হচ্ছে, কালকে জানি না জামাত গিয়ে একই কথা বলবে কিনা যে উপদেষ্টা পরিষদে পরিবর্তন, সেটা কিন্তু ইউনূস সাহেবের পরিবর্তনের কথা আমি বলছি না, সেই অল্টারনেট আমি কামাল ওই ডিবেটে যেতে চাই না, বাট বলা হচ্ছে নির্দিষ্ট কোনো কোনো লোকের পরিবর্তন, এবং তাকে অ্যানালাইসিস করে দেখেন আপনি যে সেই পরিবর্তনের আঙ্গুলটা তো উনি নাম তুললেন না, আপনি পড়ে যাবে, কিন্তু সেটা তো চাইতেই পারে। ওই যেটা আমি বললাম যে ও একটা সুন্দর শব্দ বলছে কনটেক্সট, সেই কনটেক্সটের মানদণ্ডে আমি তাদের যে ব্যবহার দেখতে চাচ্ছিলাম, সরকার পরিচালনার দক্ষতা নাই বাদে দিলাম, নিরপেক্ষতা স্বচ্ছতা দেখতে চাচ্ছিলাম, সেটা বোধহয় আমরা পাইনি। আবার উচ্চারণের ক্ষেত্রে কোনো কোনো দলের আচরণ নিয়ে অভিযোগ আছে, কেউ এই দলের ওখানে সাপোর্ট করছে, এখানে সাপোর্ট করছে, সেটা একটা বড় সমস্যা। এবং সমন্বয়হীনতার অনেক উদাহরণ দিতে পারবো, সেদিকে আমি না যাই, এটা গোপালগঞ্জ থেকে শুরু করে এয়ারপোর্টের আগুন থেকে শুরু করে সব জায়গায়। বাট এই ধরনের একটা স্পর্শকাতর বিষয়, একটা প্রতিবেশী রাষ্ট্র, অবশ্যই ভারত কখনোই বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব চায়নি, বন্ধুত্ব ছিল একটা আদর্শ বা একটা দলের প্রতি বা তাদের অনুগত যারা প্রশাসন বা তার দল রাজনৈতিক আদর্শে তাদের প্রতি ছিল, কিন্তু বক্তব্য প্রদানের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। এবং সেখানে রাইট স্পোকম্যানকে শুধু এটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয় না, আপনি যেমন সরকারকে রিপ্রেজেন্ট করছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, তখন এই তথ্যগুলো সঠিক হওয়া উচিত ছিল। এমন একটা জায়গায় আজকে ঘটনাটা ঘটলো যেটা ম্যাটার করে পলিটিক্সে বা আমরা যে কোন ডাইনামিক্সে যাবো, ইভেন পরবর্তীতে সরকার গঠন করবে, এটা কিন্তু খুব দুঃখজনক, এবং আশা করি যে ভবিষ্যতে এটা সচেতন থাকবেন আমাদের উপদেষ্টারা। জি, অ্যাডভোকেট শিশির মনির, যে সাম্প্রতিক সময়ে জামাতের সিনিয়র নেতাদের নানা মন্তব্য, এবং মাসুদ কামাল বলছিলেন অন্তত কিছু বিষয় আসলে জামাতের সিনিয়র নেতাদের মুখে যায় না, এবং এনসিপি জামাতে যে বিরোধ এবং যে মন্তব্যগুলো আসলে রাজনীতির মাঠে আমরা শুনছি, এগুলো আসলে অনেকাংশে এনসিপির নাটক কিনা, যাই হোক এটা তো এনসিপি জবাব দিতে পারবে, কিন্তু এই যে জামাতের মুখে আসলে এগুলো নেতাদের মুখে আসলে এগুলো যায় কিনা, মানায় কিনা, শুনতে কেমন শোনায়, তাই তো? জি, ভালো তো, এরকম আলোচনা হোক না। রাজনীতিতে বড় একটা দল অনুপস্থিত, আপনি কি এখন অনুপস্থিতি টের পান? আলোচনা না হলে তো টের পাবেন। এই যে কথা, কাউন্টার কথা চলছে, এখন কোনটা শিষ্টাচার বিবর্জিত, কোনটা শিষ্টাচার সম্পন্ন, এই প্রশ্ন থাকতেই পারে।
এবং আমার ধারণা কাউকে শিষ্টাচারের লাইন ক্রস করা উচিত না, এটা নতুনদের শিক্ষা হওয়া উচিত। 5ই আগস্টের পরে উই অল শুড নো যে যাই হোক না কেন পলিটিক্যাল কালচারের মধ্যে একটা গুণগত পরিবর্তন আসা উচিত, অযথা ব্লেম গেমে না যাওয়া উচিত বলে আমি মনে করি। আর যে কথা বললেন ভাই যে কনটেক্সটটা কী ছিল, আমি কিন্তু এই অর্থে কনটেক্সট বলিনি। আমি বলেছিলাম যে একটা কি কনটেক্সট ছিল, এদেশে আইন শৃঙ্খলা ছিল না, পুলিশ ছিল না, এখনও ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ মিলিটারি রোডে আছে, এটার নাম কনটেক্সট। অর্থনীতি কী ছিল, বিচার বিভাগ কী ছিল, আপনি ইভেন আশ্চর্য হবেন যে সমস্ত এজেন্সিজ, মিলিটারি এবং সিভিল এজেন্সিস যারা নাকি তথ্য সংগ্রহ করে তাদের কি হালত ছিল, এবং ফরেন যে সমস্ত স্টেক হোল্ডার্স আছে তাদের কি দৃষ্টিভঙ্গি ছিল। এবং এই সরকারের এই কনটেক্সটটাকে আমরা বিচার বাইরে রেখে দিচ্ছি, রেখে দিয়ে মনে হচ্ছে যে একটা নর্মাল গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, সুতরাং তার কাছে আমরা হঠাৎ করে এমন কিছু চাই যা নাকি একেবারে 2 আর 2 4 হয়ে যাবে। ও যে কত চ্যালেঞ্জের মধ্য দিয়ে পথ পার করতে হচ্ছে তাকে, এই চ্যালেঞ্জগুলোকে আমরা ওইভাবে বিবেচনা করছি না। না করে একটা অভ্যুত্থানের সরকারকে যদি আমরা এখন এই ধরনের মানে কথা বলি তাহলে কি দাঁড়াবে জানেন, শেষ পর্যন্ত দাঁড়াবে ইলেকশন উইল বি ফ্রাস্ট্রেটেড। একটাই শুধু রাস্তা আছে আমার বিবেচনায়, যদি ইলেকশনকে যতটুকু সম্ভব সকলের জায়গা থেকে এটাকে আঁকড়ে ধরে ইলেকশনটাকে ইমপ্লিমেন্ট করতে চাইলে এটাই হবে একমাত্র রোড। যেমন পুলিশ মিলিটারি এদেরকে দিয়ে ইলেকশন করা হবে, তো পুলিশ মিলিটারি স্ট্রেংথ সম্পর্কে আমরা জানি না। এখন যদি জনগণ সাহায্য না করে, শুধু পুলিশ দিয়ে ইলেকশন করতে পারবে, শুধু মিলিটারি দিয়ে ইলেকশন করতে পারবে? রাজনৈতিক দলগুলোকে হোল হার্টেডলি হেল্প করতে হবে। যদি আমরা বলি যে একটা গণতান্ত্রিক মেকানিজম আমরা উত্তরণ ঘটাবো, আমি জানি তো পুলিশ ভঙ্গুর, আমি তো এটাও জানি যে একটা ভঙ্গুর অবস্থায় দেশ চলেছে দীর্ঘদিন। এমনও সময় গেছে যে থানাগুলোতে, অফিসগুলোতে পুলিশ বলতে কেউ ছিল না, তাদের অস্ত্র পর্যন্ত লুট করে নিয়ে চলে গেছে। সেই রকম একটা পুলিশ বাহিনীর মোরাল স্ট্রেংথ বিল্ড আপ করা আপনার আমার কাছে কি জাদুর কাঠি আছে? 1 বছরের ভিতরে আপনি সব ঠিক করে ফেলবেন? কোথা থেকে ঠিক করবেন? ফলে এই কনটেক্সটটা আমরা বলতে ভুল করছি। একটি বিষয় আপনার মন্তব্য জেনে নেব যে বাংলাদেশে গুম খুনের বিচার নিশ্চিতের পাশাপাশি নির্বিচার গ্রেফতার বন্ধ এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে 6 মানবাধিকার সংগঠনের চিঠি। পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট বলেছেন তাদের সব দাবি সবকিছু মেনে নেওয়া কখনোই সম্ভব না। এই দুটো মানে আন্তর্জাতিক এই সমস্ত অর্গানাইজেশনগুলো তারা হিউম্যান রাইটস কনটেক্সটে কথা বলেন, এন্ড হিউম্যান রাইটসকে তারা নানাভাবে ইন্টারপ্রিট করেন। এখানে দুটো পার্ট আছে দেখবেন, একসাথে তারা গুম খুনের বিচারের কথা বলছে, এই বিচার তো করবে ট্রাইব্যুনাল, ইন্ডিপেন্ডেন্ট ট্রাইব্যুনাল। সেখানে 2 প্রক্রিয়া বিচার শুরু হয়েছে, ব্যক্তিগত প্রক্রিয়া বিচার, আবার আপনি দেখবেন দলগত প্রক্রিয়াও তদন্ত শুরু হয়েছে। এবং ওই আইনে একটা বিধান আছে, দলকেও বিচারের মুখোমুখি করা যাবে, দল তো না, অর্গানাইজেশনকে, সংগঠনকে। এই জন্য একটা কমপ্লেন দায়ের হয়েছে, এই কমপ্লেনের জন্য একজন ইনভেস্টিগেটর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তিনি এটা তদন্ত করছেন, তদন্ত করে আদালতের সামনে তদন্ত রিপোর্ট দায়ের করবেন। আর ব্যক্তিগত বিচার যে অংশটুকু হচ্ছে, এটার 2-1টা বিচার প্রায় শেষের দিকে, আমি যতটুকু দেখেছি হয়তো সপ্তাহ 2-1-এর মধ্যেই কোনো বিচার শেষও হয়ে যেতে পারে। এই পর্যায়ে গুম খুনের বিচার। এবং আরেকটা ইন্টারেস্টিং, নির্বিচার গ্রেপ্তার, এত বড় মিলিটারি অফিসারদেরকে বিচারের সম্মুখীন করা হচ্ছে, এটা কিন্তু একটা সাংঘাতিক এক্সেপশনাল ঘটনা। এবং আমি গতকালকে আজকে শুনেছি যে আগামীকালকে তাদেরকে ট্রাইব্যুনালের সামনে হাজির করানো হবে। এটা কিন্তু বাংলাদেশের কনটেক্সটে না, শুধু পৃথিবীর কনটেক্সটেই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সির বাইরে গিয়ে মিলিটারি ফোর্সকে, ডিসিপ্লিনারি ফোর্সকে এইভাবে বিচারের সম্মুখীন করা যায়, এটার উদাহরণ খুব কমই আপনি দেখতে পাবেন। ফলে এই কাজটা এখানে হচ্ছে। আর সর্বশেষ যে কথাটা আপনি বলছেন যে এই বাকি অংশটুকু ওনারা বলছেন যে এখান থেকে তাদেরকে নির্বিচারে যেন অ্যারেস্ট করা না হয়। এবং একটা কথা তো ঠিক, আসলে আপনি কোনো ব্যক্তি যদি সুনির্দিষ্ট অপরাধ করে থাকে, দোষী হয়ে থাকে, ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং বিচার তার জন্য হবে। আম জনতাকে তো আপনি অবশ্যই অপরাধ না করলে তাকে তো আপনি হ্যারাস করতে পারেন না, তাহলে তো আবার সেই গায়েবী মামলার প্রশ্ন উঠবে। গায়েবী মামলায় কি হয়েছে এটা আমরা দেখেছি, তো এই সময়েও কিছু এরকম মামলা হয়েছে। এই জন্য বাংলাদেশের সরকার সিআরপিসি সংশোধন করেছে, সংশোধন করে বলেছে এই ধরনের ভুতুরে মামলা যদি কেউ করে তাহলে মিডল অফ দ্য ওয়েতে এসে পুলিশ রিপোর্ট সাবমিট করে ওই মামলায় ডিসমিস করে দেওয়া পসিবল। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম, এই যে ভারতের চুক্তি নিয়ে 2 উপদেষ্টার 2 ধরনের মন্তব্য এবং প্রধান উপদেষ্টার কাছে মানবাধিকার সংগঠনের চিঠি, দুটো বিষয় আপনার একটু মন্তব্য চেয়ে নিব। এটা তো আমরা প্রথম থেকেই দেখে আসতেছি, যে কারণে তো বললাম যে আসলে তাদের কম কথা বলা উচিত, কাজটা বেশি করা উচিত, তাদের মিনিংফুল কথা বলা উচিত। কিন্তু দেখা গেছে যে কথা যার বলার না সে বলে ফেলে আর উল্টাপাল্টা বলে ফেলে। এটা এগুলো করেই তো আসলে সরকারের ভাবমূর্তি, আমি যেটা বললাম যে তাদের প্রতি জনগণের আস্থাটা কমে গেছে, এই কারণেই তো কমে গেছে, নাহলে তো আজকে কমার কথা না। আর আরেকটা যেটা বলছেন যে ভারতের, আমরা তো জানি যে আজকে ভারত প্রতিবেশী,
প্রতিবেশী তো আমি পাল্টাতে পারবো না, কিন্তু আমাদের একটা আজকের এই যে ফ্যাসিবাদটা তো সৃষ্টি করছে ভারত। যদি তারা তাদেরকে সহযোগিতা না করতো এবং সর্বরকম, অর্থাৎ সব পরিষ্কার হয়েছে যে নির্বাচনের আগে জনগণের সাহায্য বা জনগণের ভোট তাদের শেখ হাসিনার দরকার হয় নাই, ওই ভারত তাকে চায় কিনা সেটা দরকার ছিল। তো ওই সময় তো আমরা বারবার বলছি যে ভারত সেই জিনিসটা সেই সময় ঠিক করে নাই। তারা বলা উচিত ছিল তুমি তোমার জনগণের কাছে যাও, জনগণের যদি তোমাকে রায় দেয় তাহলেই তুমি ক্ষমতায় থাকবা, ভারত তোমার ক্ষমতায় রাখার দায়িত্ব না। অর্থাৎ এইটাই যে জনগণের সাথে যে তার সম্পর্কটা বিল্ড আপ করার কথা, আজকে সেটা তো করে নাই, একটা দলকে প্যাট্রোনাইজ করছে। সেটার জন্য আজকে ভারত সম্পর্কে এই প্রশ্নটা আসছে। আমরা চাই না, আমরা চাই প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হোক, উজ্জীবিত হোক, সব কিছুই হোক, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে একটা দল বা একটা ব্যক্তির জন্য এখন পর্যন্ত বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কিন্তু ভালো হচ্ছে না বা পজিটিভ হচ্ছে না। এই বিষয় থেকে তাদের বের হয়ে আসা উচিত। আরেকটা মানবাধিকার আমি আজকে যদি প্রশ্ন করতে চাই যে সরকার তো বলা উচিত ছিল যে আপনি তালিকা দেন নির্বিচারে কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এটা তো সরকারের দায়িত্ব ছিল, সরকার বলা। আজকে আমরা তো জানি যে আজকে মামলাগুলো অনেকভাবে বিভিন্ন কারণে হয়েছে, কিন্তু মামলাগুলোর আসামি যারা আছে কয়টা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এগুলো পরিষ্কার, এগুলো ওনারা ভালো করে জানে, লয়াররা যারা এই মামলাগুলো ট্রিট করতেছে। দেখা যায় একটার মধ্যে হয়তো 400, 500 বা 150 আসামি হয়ে আছে, ওখানে হয়তো ফাইনালি তারা 10 জন, 12 জন, 20 জন টিকতেছে, বাকিগুলো তো পুলিশ এই মতো ডিস্টার্বও করতেছে না, পুলিশ কাউকে ধরতেও যায় নাই। তো এইগুলো কেন সরকার ডিফেন্ড করে না আমি বুঝলাম না। সরকার তো এগুলো তাদের বলা উচিত। এই জন্য তবে আরেকটা কথা যেটা আমি বলবো যে শিশিরমণি যে কথাটা বলছে যে এই বোধোদয়টা আমাদের সবার হওয়া উচিত যে এখন একটা গ্রহণযোগ্য শান্তিপূর্ণ একটা নির্বাচনের জন্য আমাদের সবার কথাবার্তা আচরণ সেটা রাখা উচিত, যাতে কোনো অবস্থাতে নির্বাচনটা প্রশ্নবোধক না হয়, নির্বাচনটা ক্ষতিগ্রস্ত না হয়। এটা আমি তার সাথে একমত। এখন এইটাই পারে একমাত্র আমাদের সব কিছু মানে ভবিষ্যৎটা আমাদেরকে সুন্দর করতে পারে। তো এই জন্যই এখন যত ডিবেটটা কমায় আনা যায়, যত বিভেদটা কম আনিয়ে আমরা নির্বাচনে হতে পারে। আজকে জামাত তার সে ক্ষমতায় যাওয়ার জন্য যা তার বলার সে বলবে, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য যা বলার বলবে, সেটা হলো রাজনীতির মাঠে হবে। কিন্তু এমন কোনো কিছু করা, পরস্পরকে এমন কিছু বলা উচিত না যাতে সেটা ব্যক্তিগত পর্যায়ে চলে যায় বা দলের পর্যায়ে চলে যায়। আরেকটা আমি বিএনপির কনটেক্সটে যেটা বলতে পারি, যেখানে কে বলছে সে ছোট করে যেটা বলতে চাই যে বিএনপির একটা গ্লোরিয়াস অতীত আছে, যেটা বাংলাদেশের জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত। তো কাজে বিএনপি তো সেটা বলবেই, তাই না? যে আজকে যার যেটা আছে, আজকে অন্য দলের যদি থাকে সেটাও তো বলতে পারে। কিন্তু আমরা তো জানি যে বিএনপির কাজে সেই কারণেই বাংলাদেশের মানুষের মধ্যে যে গ্রহণযোগ্যতা বিএনপির আছে, এই কারণে জনগণ আজকে মনে করে যে বিএনপি আবার ক্ষমতায় আসতেছে, কারণ জনগণই চায়, এটা আমাদের কথা না। তা আমরা বলবো সেটা তো জনগণ ম্যান্ডেট দিবে যখন ভোটটা হবে তখন। এখন কী হবে সেটা নিয়ে তো ঝগড়া করে লাভ নাই, কিন্তু যার চাওয়ারটা আমরা সেখানে চাবো। কিন্তু আমরা আরেকটা যেটা আমি বলতেছি যে যাদের প্রশ্নে আজকে মানবাধিকার সংস্থাগুলো বলতেছে, তারা বলতে পারে হ্যাঁ অমানবিক হলে অবশ্যই বলবে, কিন্তু শেখ হাসিনা কোনো অংশে কি মানবিক ছিল? আজকে আওয়ামী লীগের যে সমস্ত যাদের আজকে বিচারের আওতায় আনার কথা বলা হচ্ছে, তাদেরকে কোনো অংশে মানবিকতা ছিল? আজকে যে কিছু অফিসার যারা সেই সময় গুম খুনের সাথে জড়িত ছিল, তাদের সেই সময় সেই মানবিকতাটা কোথায় ছিল? কাজে তাদের তো বিচারের আওতায় আনা বা বিচার করাটাও একটা মানবিকতার একটা অংশ, যাতে ভবিষ্যতে অন্তত অন্য যে কেউ এই ধরনের ক্রাইম করতে যাতে ভয় পায়, এর জন্যই তাদেরকে ওই মানবিকতার কারণে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। সাংবাদিক মাসুদ কামাল, যে গুম খুনের বিচার নিশ্চিতের পাশাপাশি নির্বিচার গ্রেফতার বন্ধ এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন সবকিছু মানা সম্ভব নয়। না, ওনারা তো যতটুকু মানবেন, যতটুকু ওনাদের পক্ষে মানা সম্ভব, কাজে এটা ওনার বক্তব্য ঠিকই আছে। আর আমি আওয়ামী লীগের যে ব্যাপারটা এটা নিয়ে বলি যে আওয়ামী লীগকে কিন্তু একটা নির্বাহী আদেশে তাদের কার্যক্রমকে স্থগিত করা হয়েছে। কী বলা হয়েছে? যতদিন বিচার না হবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিচার হওয়াটা জরুরি, বিচার হওয়া উচিত। আগে পলিটিক্যাল পার্টিকে বিচার করা যেত না, এখন আইন সংশোধন করছে, বিচার করা যাবে। আমার প্রথম প্রশ্ন, এতদিন হয়ে গেল, বিচারটা শুরু হয়েছে, বিচার এর মধ্যে স্টার্ট করেন নাই। যদি আপনি বিচার না করেন, আপনি বিচার করতে চেয়েছেন, যদি বিচার শুরু না করেন, তাহলে আপনি তাদের কার্যক্রম স্থগিত করছেন কী হিসেবে? আপনি বিচারই করতেছেন না। তার মানে এখন যদি আপনি বিচার করতে আরও 6 মাস পিছিয়ে দেন, বিচারে শুরুই করলেন না, 6 মাসে তারা স্থগিত হয়ে থাকলো। আমার কথা হলো যে আপনি যা কিছুই করেন বিচারের নিয়ম, যেন এই যে আইনটা, যে আইনে তাদেরকে কার্যক্রম স্থগিত করছে, এই আইনটাকে কি কোনো পলিটিক্যাল পার্টি ভালো আইন বলছে? আগেও বলছে, পরেও বলছে, বলে তো নাই, কালো আইন একটা, তাই না?
এই আইন দিয়ে তো জামাতকে নিষিদ্ধ করছিল না? তো জামাতের নিষেধাজ্ঞা কি কোনো আইন এই প্রক্রিয়া আদালতে যায় হয়েছে, ওঠানো হয়েছে? যে একটা ইয়ের মাধ্যমে করছে নির্বাহী, আরেক নির্বাহী উঠাই নিছে, শেষ। তো আমার কথা হলো কি যে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই তো আমার কাছে ফল্টি মনে হয়। আর আমি ব্যক্তিগতভাবে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে, যেদিন 3 তারিখে জামাতকে নিষিদ্ধ করে 3 তারিখেই আমি আমার ইউটিউব চ্যানেলে বলছি এটা অন্যায় হয়েছে, এটা করা ঠিক না। তখন ওই সময় তখনও শেখ হাসিনা ক্ষমতা হবে, আমি বলছি কথা, এটা করা ঠিক না। কিন্তু আমি সবাই মানে একটা পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করতে পারেন, নিশ্চিহ্ন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তাকে জনগণ নিশ্চিহ্ন না করবে। এই জিনিসটা জনগণের হাতে ছেড়ে দিতে হবে। আপনি কি একটু 10 সেকেন্ড আমি একটু ওই শিশির মনে আরেকটা ভালো কথা বলছে, যেটাকে আমি অবশ্যই সাপোর্ট করতে চাই, যে শুধুমাত্র পুলিশ বা আর্মি দিয়ে কিন্তু একটা ভালো নির্বাচন করা সম্ভব না। সেটা আমরা অংশগ্রহণকারী যে দলগুলো আছি, যদি আমাদের যদি সেই মোটিভটা যদি না থাকে এবং আমরা যদি চাই, এবং আমরা চাইলেই কিন্তু পুলিশ এবং আর্মির চেয়ে বেশি পারবো ইলেকশনটাকে সুন্দর করতে। আরেকটি বিষয় মাসুদ কামাল, যে গুমের মামলায় আজকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরা, এটা কি ইতিহাসে এক ধরনের নজির হয়ে থাকবে কিনা? হ্যাঁ, এটা নজির, অবশ্যই একটা নতুন নজির। আপনি একটা কথা বলেন যে এরা এখন অনেকে বলতেছে এটা মার্শাল ল হলো না কেন, অমুক হলো না কেন। আচ্ছা বলেন 5ই আগস্ট হয়ে গেছে কবে? গত বছর, 1 বছর বেশি সময় আগে। তা আর্মি কর্তৃপক্ষ কি জানতো না তাদের কোন কোন লোকগুলোর সঙ্গে জড়িত? আর্মি তো ডান থেকে বাম দিকে তাকালেও একটা লেখা রাখে যে আমি বাম থেকে ডান দিকে তাকাইলাম, সবাই জানতো। এই যে গুমগুলি যে হয়েছে, এই লোকগুলিকে কারা করছে কি সব আর্মি জানতো না? এমনকি যখন গুম কমিশন যখন গেল, ওই যে দরজা বন্ধ করে দিল, দেয়াল তুইলা, ওরা জানতো না কে করছে? ওখানে কি আমাদের এখানে এই যে আপনার ইয়ের থেকে, পুরান ঢাকার থেকে কোনো রাজমিস্ত্রি যে আটকে দিতে পারছে? ওরাই তো এগুলো এই কাজগুলো করেছে। তো এই লোকগুলিকে যদি আর্মি তখনই মার্শাল ল নিয়ে বিচার করতো, তাহলে তো আজকে এত আলোচনা হয় না, করলো না কেন তখন? এখন ওই মায়া কান্না